কথকতার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন কথকতা। কথকতার গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট অমর চরিত্র শার্লক হোমসের অ্যাডভেঞ্চার কাহিনী ছদ্মবেশের আড়ালে। আজকের গল্প পাঠ তথা ওয়াটসনের ভূমিকায় রয়েছি আমি সায়ন্তন। শার্লক হোমসের চরিত্রে রয়েছে রক্তিম। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের আসর। শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস অ্যাডভেঞ্চার কাহিনী ছদ্মবেশের আড়ালে। সেদিন হোমসের বেকার স্ট্রিটের বাড়িতে ফায়ারপ্লেসের দুপাশে দুজনে বসে রয়েছি। হঠাৎ হোমস বলে উঠল, ওয়াটসন, মানুষের কল্পনার জগতের যে কোনো অদ্ভুত ঘটনা বা জিনিসের থেকেও অনেক বেশি অদ্ভুত কি জানো? আমাদের জীবন। জীবন আমাদের এমন অনেক ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে যা হয়তো কোনো বড় কল্পনাপ্রবণ মানুষ ধারণাও করতে পারবে না। ধরো, যদি আমরা দুজন হাত ধরাধরি করে ওই সামনের জানলাটা দিয়ে উড়ে বেরিয়ে গিয়ে এই মহানগরীর আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াই এবং প্রত্যেকটা বাড়ির ছাদ সরিয়ে উঁকি দিয়ে দেখি, তবে দেখতে পাবো নিত্যদিনের অদ্ভুত ঘটনাগুলো, অদ্ভুত সব পরিকল্পনা, অদ্ভুত ঘাত প্রতিঘাত, অদ্ভুত ঘটনা প্রবাহ যা যুগের পর যুগ হয়ে চলেছে। সেগুলোর পরিণতির দিকে যদি নজর রাখি, তবে বহু বড় বড় উপন্যাসের ঘটনা প্রবাহ সেই সব ঘটনা প্রবাহের কাছে নিহাত পাতি আর জোলো বলে মনে হবে। আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, আমি কিন্তু তোমার সাথে সহমত হতে পারছি না হোমস। খবরের কাগজে প্রত্যেক দিন যে ঘটনাগুলোকে ছাপানো হয় তা খুবই নিম্নমানের ও রুচিবোধহীন। আর পুলিশ রিপোর্টগুলোতে তো বাস্তবতা পাওয়া আর পাহাড়ে গিয়ে ধান চাষ করা একই ব্যাপার। তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে যে সেই ঘটনাগুলো একদমই আকর্ষণীয় বা শিল্পীসুলভ রুচিসম্পন্ন নয়। কিছু নির্দিষ্ট নির্বাচন আর বিচক্ষণতা দরকার একটা ঘটনাকে বাস্তবতার ছোঁয়া দেওয়ার জন্য। পুলিশের রিপোর্টগুলোতে একটাও নেই। সেখানে বিশদ বিবরণের চেয়ে সম্ভবত ম্যাজিস্ট্রেটের মামুলি মন্তব্যের উপর বেশি জোর দেওয়া হয়। অথচ ওই দুটো জিনিসই একজন পর্যবেক্ষকের জন্য গুরুত্বপূর্ণ। যদি সেগুলোর দিকে নজর দেওয়া যায়, তবে দেখতে পাবে সাধারণ ঘটনার মতো অপ্রাকৃতিক আর কিচ্ছু নেই। আমি হেসে মাথা নাড়িয়ে বললাম, আমি তোমার এইরকম চিন্তাভাবনার কারণ বুঝতে পারছি। 3 মহাদেশের মধ্যে যে কোনো জায়গায় যদি কেউ কোনো ঘটনার দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে, তখনই তারা তোমার কাছে এসে উপস্থিত হয় এবং তোমাকে একজন বেসরকারি পরামর্শদাতা ও সাহায্যকারী হিসেবে সেই সব অদ্ভুত ঘটনাতে জড়িয়ে পড়তে হয়। সেই কারণেই সমস্ত ঘটনাকেই তুমি প্রত্যক্ষ করো। কিন্তু এখানে আমি মেঝে থেকে আজকের খবরের কাগজটা হাতে তুলে নিয়ে বললাম, বেশ, তবে একটা পরীক্ষা হয়েই যাক। কাগজের প্রথম হেডিংটাই আমি পড়ছি, স্ত্রীর প্রতি স্বামীর নিষ্ঠুরতা। তারপর অর্ধেক পাতা জুড়ে খবর ছাপা রয়েছে, কিন্তু আমি সেটা না পড়েই বলে দিতে পারি ঘটনাটা কি ঘটেছে। সেখানে নিশ্চয়ই অন্য কোনো মহিলা, মদ্যপান, ধাক্কা, আঘাত, ছেড়ে চলে যাওয়া, একজন সহানুভূতিশীল বাড়িওয়ালা, এইসব রয়েছে। একজন সবচেয়ে অপরিপক্ক লেখকও এর চেয়ে অপরিপক্ক কিছু লিখতে পারবে না। হোমস আমার হাত থেকে খবরের কাগজটা নিয়ে ওটার উপর চোখ বোলাতে বোলাতে হেসে বলল, তোমার উদাহরণটাই তোমার যুক্তির বিপক্ষে সাক্ষ্য দিতে চলেছে। এই খবরটা ডুন্ডাস বিবাহ বিচ্ছেদের মামলা সংক্রান্ত। ঘটনাচক্রে এই মামলাটির কিছু ছোটোখাটো বিষয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। স্বামীটি একদিনের জন্যেও মদ ছুঁয়ে দেখেনি এবং দ্বিতীয় কোনো মহিলার সঙ্গেও জড়িয়ে পড়েনি। দোষের মধ্যে স্বামীটি প্রত্যেক দিন খেতে বসে তার নকল দাঁতের পাটি খুলে তার স্ত্রীর দিকে ছুঁড়ে মারতেন। এটাই ছিল তার স্ত্রীর একমাত্র অভিযোগ। এবার বলো, এইরকম একটা ঘটনার কথা কোনো বড় রকমের কল্পনাপ্রবণ মানুষ কি কল্পনা করতে পারবে বলে তোমার মনে হয়? অ্যাক্টিভ নস্যি না হয়ে ডাক্তার, এবং স্বীকার করো যে আমি তোমার উদাহরণ দিয়েই আমি তোমার যুক্তিকে কিস্তিমাত দিয়েছি।
কথাটা বলে সে তার ঢাকনার উপর নীলাযুক্ত সোনার নস্যিদানিটা আমার দিকে এগিয়ে দিল। হোমসের সহজ সরল জীবনযাপনের কথা আমি জানি, কিন্তু সেই জীবনযাপনের সঙ্গে এই নস্যিদানিটা এতটাই বেমানান যে আমি সেই বিষয়ে প্রশ্ন না করে থাকতে পারলাম না। আমার প্রশ্নের উত্তরে হোমস বলল, ও হো, আমি একদম ভুলে গিয়েছিলাম। বেশ কয়েক সপ্তাহ তোমার সঙ্গে আমার দেখা হয়নি। আইরিন অ্যাডলারের কাগজপত্রের ক্ষেত্রে আমার সহায়তার বিনিময় এটা বোহেমিয়ার রাজার কাছ থেকে একটা ছোট্ট স্মারক পাওয়া। আর ওই আংটিটা? আমি তার আঙুলের ওপর চকচকে একটা অসাধারণ উজ্জ্বল আংটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। এইটি হল্যান্ডের রাজপরিবার থেকে উপহার পেয়েছি। যদিও তুমি আমার পরামর্শ নিয়ে দু একটা ঘটনা লিপিবদ্ধ করেছো, তবুও এই ঘটনাটা এতটাই গোপনীয় যে এটা আমি তোমাকেও বলতে পারবো না। তোমার হাতে কি এখন কোনো কেস আছে? আছে 10-12টার মতো, কিন্তু একটা কেসেও সেরকম কোনো বৈশিষ্ট্য নেই জানো তো, যে আমার আগ্রহ জন্মাবে। ঘটনাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু একটার মধ্যেও আগ্রহের কিচ্ছু নেই। আমি দেখেছি সাধারণ ঘটনাগুলোর মধ্যেই পর্যবেক্ষণের এবং বিশ্লেষণের এত বিষয় থাকে না যে সেগুলোই তদন্তকে আকর্ষণীয় করে তোলে। অপরাধ যত বড় হয়, ঘটনা ততই সাধারণ মনে হয়, কারণ উদ্দেশ্য খুবই স্পষ্ট থাকে। মার্সেলেস থেকে যে কেসটা এখন আমার হাতে রয়েছে, সেটা ছাড়া আর বাকি অপরাধগুলোতে সেরকম আকর্ষণীয় কিচ্ছু নেই। তবে মনে হচ্ছে মিনিট কয়েকের মধ্যেই আমার হাতে আগ্রহপূর্ণ কোনো কেস থাকতে পারে, কারণ আমার মনে হচ্ছে একজন মক্কেল আমার কাছেই আসছে। এবার আমি ভুলও হতে পারি। কথাটা বলেই সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর জানলার সামনে পর্দার আড়ালে দাঁড়িয়ে লন্ডনের নিস্তেজ ধূসর রাস্তার দিকে তাকালো। হোমসের কাঁধের ওপর থেকে তাকিয়ে আমি দেখতে পেলাম উল্টো দিকের ফুটপাতে একজন মোটা সোটা মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তার গলায় একটা পশমের গলাবন্ধ, মাথায় লাল পালক লাগানো একটা টুপি, যেটা ডেভনশায়ারের ডাচের স্টাইলে কানের দিকে বাঁকানো। সেই টুপির আড়াল থেকেই মহিলাটি বিচলিত ও দ্বিধাগ্রস্তভাবে একবার আমাদের জানলার দিকে তাকালো। তার শরীরটা একবার সামনের দিকে একবার পেছনের দিকে দুলে উঠল এবং দস্তানার ভেতরে তার হাতের আঙুলগুলো একবার নড়ে উঠল। তারপর সাঁতারু যেভাবে জলে ঝাঁপ দেয় সেইভাবে সে রাস্তায় নেমে এগিয়ে এলো এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের কলিং বেলটা বেজে উঠল। হাতের সিগারেটটা আগুনের মধ্যে ফেলে দিয়ে হোমস বলল, এই লক্ষণগুলি আমার পরিচিত। রাস্তায় দাঁড়িয়ে এগোবে না পিছবে তা নিয়ে দ্বন্দ্বে থাকা মানেই প্রেম ঘটিত ব্যাপার। তিনি আমার কাছে পরামর্শ চান, কিন্তু বিষয়টা আমাকে বলবেন কি বলবেন না সেই বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। যদিও এখানেও আবার রকমভেদ রয়েছে। কোনো মহিলা পুরুষের দ্বারা নির্যাতিত হলে এত শান্ত থাকে না। সেক্ষেত্রে আমার অতি ব্যস্ত ঘণ্টার ধ্বনি শুনতে পেতাম, কিন্তু এই মহিলাটি যে পরিমাণে দ্বিধাগ্রস্ত তাতে মনে হচ্ছে তিনি খুব একটা ক্রুদ্ধ নন। সুতরাং এটিকে আমরা প্রেমের ঘটনা হিসেবেই ধরে নিতে পারি। আর ভেবে লাভ নেই, তিনি নিজেই আমাদের দরজায় হাজির হয়েছেন আমাদের সমস্ত সন্দেহের সমাধান করতে। হোমসের কথা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ঘরের দরজায় টোকা পড়ল এবং মহিলাটি আমাদের সামনে এসে দাঁড়ালেন। হোমস তার সহজাত ভঙ্গিতে মহিলাটিকে স্বাগত জানিয়ে দরজা বন্ধ করে দিল। মহিলাটিকে একটি আরাম কেদারায় বসতে বলে হোমস তার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর বলল, এত ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে আপনার টাইপরাইটিং করতে অসুবিধা হয় না? মহিলাটি নীরস গলায় উত্তর দিলেন, না, তেমন একটা অসুবিধে আমার হয় না। আগে অবশ্য হতো, কিন্তু এখন আমি না দেখেই বুঝতে পারি কোথায় কোন অক্ষর রয়েছে। হঠাৎ কথাটার মর্মার্থ বুঝতে পেরে তিনি লাফিয়ে উঠলেন এবং তার মুখের ওপর বিস্ময়ের ছায়া ফুটে উঠল। তিনি চেঁচিয়ে উঠে বললেন, 1 মিনিট মিস্টার হোমস, আপনি কি কোনোভাবে আগে থেকে আমাকে চেনেন? না হলে আমার সম্পর্কে এত কিছু আপনি জানলেন কি করে? প্লিজ কিছু মনে করবেন না, আসলে সব কিছু জানাটাই আমার কাজ।
সবাই যেটা দেখতে পায় না আমি সেটা দিয়েই দেখা শুরু করি। তা না হলে আপনি আমার কাছে পরামর্শ নিতে আসবেন কেন, তাই না? ও আচ্ছা, যাই হোক, যেটা বলতে এসেছি আপনাকে বলি। মিস্টার হোমস, আমি আপনার কথা শুনেছি মিসেস ইথারেজের কাছ থেকে, যার স্বামীকে আপনি খুঁজে বের করেছিলেন, যাকে পুলিশ মৃত বলে ভেবে নিয়েছিল। বলতে পারেন আমিও খানিকটা সেই একই কারণে আপনার কাছে এসেছি। আশা রাখি আপনি আমার জন্যও একই রকম কাজ করবেন। হ্যাঁ, আমি কিন্তু খুব একটা বড় লোক নই, তবু বছরে 100 পাউন্ড আমার বাঁধা রোজগার রয়েছে, এবং মেশিন চালিয়েও আমি সামান্য কিছু উপার্জন করি। মিস্টার হোসমারাঞ্জলির কি হয়েছে তা জানার জন্য আমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে দিতে পারি মিস্টার হোমস। হোমস ছাদের দিকে তাকিয়ে হাতের আঙুল মটকাতে মটকাতে বলল, আপনি এত তাড়াহুড়ো করে আমার কাছে এসেছেন কেন? মিস সাদারল্যান্ডের ফ্যাকাশে মুখে এবার একটা চমক খেলে গেল। অবাক হয়ে সে বলল, একদমই তাই, আপনি ঠিক বলেছেন। আমি তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আসলে মিস্টার উইন্ডিব্যাংক অর্থাৎ আমার বাবা এই বিষয়টাকে এত সাধারণভাবে নিলেন যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। সমস্ত ঘটনা জানা সত্ত্বেও তিনি পুলিশের কাছে গেলেন না, এমনকি আপনার কাছেও আসতে রাজি হলেন না। উল্টে তিনি বলতে লাগলেন, তোমার তো সেরকম কোনো ক্ষতি হয়নি, এসব করার কোনো দরকার নেই। তখন এসব কথা শুনে আমার আর মাথা ঠিক ছিল না, তাই যত তাড়াতাড়ি পেরেছি আমার জিনিসপত্র নিয়ে ছুটে আপনার কাছে চলে এসেছি মিস্টার হোমস। বাবা মানে আপনার সৎ বাবা নিশ্চয়ই? দুজনের পদবি যখন আলাদা। হ্যাঁ, উনি আমার সৎ বাবা, তবুও আমি তাকে বাবা বলেই ডাকি। আপনি শুনলে হয়তো অবাক হবেন, আমার বাবা বয়সে আমার থেকে মাত্র 5 বছর 2 মাসের বড়। আপনার মা জীবিত? হ্যাঁ হ্যাঁ, আমার মা জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। আমার মা যখন দ্বিতীয়বার এমন একজনকে বিয়ে করলেন যিনি তার থেকে বয়সে 15 বছরের ছোট, তখন স্বাভাবিকভাবেই আমি বিষয়টা মেনে নিতে পারিনি। আমার বাবা টটেনহাম কোর্ট রোডের একজন প্লামার ছিলেন। তিনি মারা যাওয়ার পরে আমার মা মিস্টার হার্ডির সাহায্যে ব্যবসাটা চালাতে লাগলেন। কিন্তু মিস্টার উইন্ডিব্যাংকের সাথে যখন বিয়ে হলো, তখন তিনি মাকে দিয়ে ব্যবসাটা বিক্রি করে দিলেন, কারণ তিনি ছিলেন ওয়াইনের ব্যবসায়ী এবং যথেষ্ট বড় লোক। গুডউইল থাকা এবং ইন্টারেস্ট মিলিয়ে 4700 পাউন্ড পেলেন। আমার বাবা বেঁচে থাকতে এত টাকা আমরা কোনোদিন দেখিনি। আমি ভেবেছিলাম এইসব পরিবারের বৃত্তান্ত শুনতে শুনতে হোমস হয়তো অধৈর্য হয়ে পড়বে, কিন্তু না, দেখলাম সে বেশ মন দিয়েই সমস্ত ঘটনা শুনছে। হোমস জিজ্ঞেস করল, আপনার ওই বাঁধা 100 পাউন্ড বুঝি এই ব্যবসা থেকেই আসে? না না, সেটা তো অন্য ব্যাপার। ওটা আমার অকল্যান্ডের কাকা মিস্টার নেডের কাছ থেকে পাই। নিউজিল্যান্ডের স্টকে 2500 পাউন্ড জমা রাখা আছে। আমি শুধু ইন্টারেস্টের টাকাটাই পাই, 4.5%। ইন্টারেস্টিং ব্যাপার। বছরে 100 পাউন্ড বেশ মোটা অঙ্ক। তাছাড়া নিজেও আলাদাভাবে উপার্জন যখন করেন, তখন নিশ্চয়ই বেশ ফুর্তি সহকারে নিজের মতোই বাঁচেন, এখানে ওখানে ঘুরতেও যান। আমার তো মনে হয় একা একজন মহিলার বছরে 60 পাউন্ড হলেই বেশ ভালোভাবে চলে যায়। মিস্টার হোমস, আমি তার থেকেও কমে চালিয়ে নিতে পারি, কিন্তু যতদিন আমি একটা পরিবারের মধ্যে বসবাস করছি ততদিন শুধু নিজের কথা ভাববো সেটা তো হতে পারে না। আর তাছাড়া আমি তাদের কাছে বোঝা হয়ে উঠতেও চাই না। তাই যতদিন আমি ওদের সঙ্গে রয়েছি ততদিন তারাই আমার টাকা খরচ করবেন। মিস্টার উইন্ডিব্যাংক প্রত্যেক 3 মাস অন্তর সেই টাকা তুলে এনে মায়ের হাতে দেয়।
ওটা তারাই খরচ করে। আমি টাইপরাইটারের কাজ করে যা পাই তাতে আমার বেশ ভালোভাবে চলে যায়। প্রত্যেক শিট টাইপ করতে আমি 2 পেনি নিই, আর দিনে আমি 15 থেকে 20টা শিট টাইপ করতে পারি। আপনার সম্পর্কে বেশ পরিষ্কারভাবেই আপনি সব কথা বলেছেন। ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। এর সামনেই আপনি সব কথা বলতে পারেন যা আপনি আমার সামনে বলতে পারবেন। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, মিস্টার হোসমার এঞ্জেলের সঙ্গে আপনার ঠিক কীরকম সম্পর্ক? মিস সাদারল্যান্ডের মুখে লজ্জার লাল আভা ছড়িয়ে পড়ল। তিনি জ্যাকেটের কোণাটা ধরে নতুন বউয়ের মতো সেটা পেঁচাতে পেঁচাতে বলতে লাগলেন, আমি তাকে প্রথম দেখেছিলাম গ্যাস ফিটার ক্লাবে বল নাচের আসরে। বাবা বেঁচে থাকতে সেই ক্লাব থেকে আমন্ত্রণ আসত। বাবা চলে যাওয়ার পরেও তারা কিন্তু আমাদের ভোলেননি, মাকে নিয়মিত আমন্ত্রণ পাঠাতেন। কিন্তু মিস্টার উইন্ডিব্যাংক একদমই পছন্দ করতেন না আমরা সেখানে যাই। আমাদের কোথাও যাওয়াটাই উনি পছন্দ করতেন না। এমনকি আমি সানডে ফ্রি স্কুল ট্রিটে যেতে চাইলেও তিনি খুব রেগে যেতেন। কিন্তু একদিন আমার ধৈর্যের বাঁধ ভাঙল। আমি ঠিক করলাম আমি যাবই, উনি আমাকে আটকানোর তো কেউ নন। তিনি তবুও আমাকে বোঝাবার চেষ্টা করলেন, বললেন, ওটা আমাদের যাওয়ার মতো জায়গা নয়। কিন্তু আমার বাবার সমস্ত বন্ধুরা সেখানে যেতেন। এটা শুনে তিনি বললেন, সেখানে পড়ে যাওয়ার মতো তোমার কোনো জামা নেই। অথচ আমার বেগুনি রঙের মখমলের একটা খুব সুন্দর ড্রেস রয়েছে, যেটা আমি কোনো দিন পরিনি। অবশেষে যখন কিছুতেই আমাকে মানাতে পারলেন না, তখন উনি রেগে গিয়ে ব্যবসার কাজে যাচ্ছেন বলে ফ্রান্সে চলে গেলেন। এদিকে আমি আর মা মিস্টার হার্ডির সঙ্গে সেখানে গেলাম। সেখানেই মিস্টার হোসমার অ্যাঞ্জেলের সাথে আমার পরিচয় হয়। আপনার বাবা ফ্রান্স থেকে ফিরে আসার পর আপনার বল যাওয়ার ব্যাপারে জানতে পেরে কি খুব রাগারাগি করেছিলেন? নো নো, অ্যাবসলিউটলি নট। উল্টে তিনি হেসে বলেছিলেন, মেয়েদের কোনো বিষয় আটকানো উচিত না, তারা যেটা চাইবে সেটাই করবে। বুঝলাম। আচ্ছা, তারপর গ্যাস ফিটার বলে মিস্টার হোসমার এঞ্জেলের সঙ্গে আপনার পরিচয় হওয়ার পর কি হলো? সেদিন রাতে ওনার সাথে আমার পরিচয় হয়, কথাবার্তাও হয়। পরের দিন উনি নিজে খুঁজে খুঁজে আমার বাড়িতে খবর নিতে আসেন যে আমরা ঠিকমতো বাড়িতে পৌঁছেছি কিনা। তারপরে আমরা আরও 2 বার দেখা করেছি। তারপর অবশ্য বাবা বাড়ি ফিরে এলে উনি আর আমাদের বাড়িতে আসেননি। আসেননি? কেন আসেননি? আসলে মিস্টার হোমস, বাবা বাইরের লোকের বাড়িতে আসা একেবারেই পছন্দ করতেন না। তিনি তো পারলে আমরা 3 জন ছাড়া আর কাউকেই ওই বাড়িতে ঢুকতে দেবেন না। তিনি বলেন, মেয়েদের পরিবারের বাইরে আর কারোর সাথে বেশি মেলামেশা করা উচিত নয়। জানেন, আমি মাকে বলি, বোঝাই যে মেয়েদেরও উচিত তার নিজের একটা পরিচয় গড়ে তোলা। আর এই পরিবারের বাইরে কাউকেই আমি চিনি না। কিন্তু মিস্টার হোসমার এঞ্জেল নিজে একবারও আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করলেন না? না, আসলে 1 সপ্তাহের মধ্যেই বাবার আবার ফ্রান্সে যাওয়ার কথা ছিল। তাই তিনি চিঠি লিখে জানিয়েছিলেন, বাবা যখন পছন্দ করেন না, তখন বাবা যতক্ষণ উপস্থিত রয়েছেন ততক্ষণ আমাদের দেখা করা উচিত নয়। ওই কটা দিন আমরা চিঠির মাধ্যমেই যোগাযোগ রাখব। চিঠির মাধ্যমে আমাদের রোজ কথা হতো। আর প্রত্যেক দিন সকালে যেহেতু সমস্ত চিঠি আমিই নিতাম, তাই কেউ কখনো জানতে পারেনি। আপনাদের বিয়ের কথাবার্তা কখন হয়েছিল? বল ডান্সের আসরের পর প্রথম আমরা যেদিন দেখা করি, সেদিনই তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। উনি কি করতেন? উনি লেডেনহল স্ট্রিটের একটা অফিসের ক্যাশিয়ার ছিলেন। কোন অফিস? আই এম রিয়েলি সরি মিস্টার হোমস, বাট আমি ওনার কাজ সম্পর্কে অবগত থাকলেও কোন অফিসে কাজ করতেন সেটা জানি না। তিনি কোথায় থাকতেন? অফিসের কাছেই কোনো একটা বাড়িতে তিনি থাকতেন।
এবং আপনি সেই বাড়ির ঠিকানাটাও জানেন না, তাই তো? নো মিস্টার হোমস, আমি তো সত্যিই সেটা জানি না। শুধু এটুকু জানি উনি লেডেনহল স্ট্রিটেই থাকতেন। তাহলে আপনি কোন ঠিকানায় চিঠি লিখতেন? ওই তো লেডেনহল স্ট্রিটের ডাকঘরের ঠিকানায়। তিনি সেখান থেকে চিঠি নিজে এসে নিয়ে যেতেন। উনি বলতেন, অফিসের ঠিকানায় চিঠি দিলে বন্ধুরা এই বিষয় নিয়ে লেগ পুলিং করবে। তখন আমি তাকে বলেছিলাম যে আমি তার মতোই টাইপরাইটারে টাইপ করে চিঠি লিখতে পারি, কিন্তু তিনি রাজি হলেন না। আমাকে বললেন, তুমি নিজে হাতে চিঠি লিখলে মনে হয় আমি তোমার সাথে কথা বলছি, টাইপ চিঠি পেলে মনে হবে কোনো যন্ত্রের সাথে কথা বলছি, মনে হবে আমাদের দুজনের মাঝে একটা যন্ত্র বাধা হয়ে দাঁড়াচ্ছে। মিস্টার হোমস, বুঝতে পারছেন আপনি তিনি আমাকে ঠিক কতটা ভালোবাসতেন? আমার সমস্ত খুঁটি নাটি বিষয়ে উনি নজর রাখতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার বরাবরই মনে হয় ছোট ছোট খুঁটিনাটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ। মিস্টার হোসমার এঞ্জেলের বিষয়ে আর কোনো খুঁটিনাটি কথা কি আপনার মনে পড়ছে? স্বভাবে তিনি খুবই লাজুক মানুষ, তেমন কিছু। ও হ্যাঁ, তিনি সব সময় আমার সাথে দেখা করার জন্য সন্ধ্যের সময়টাকেই বেছে নিতেন। বলতেন, আমাদের দুজনকে একসাথে কেউ দেখুক, সেটা আমি চাই না। তিনি খুবই শান্ত ও ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন। গলার স্বরও যথেষ্ট মার্জিত। ছোটবেলায় নাকি ওনার কণ্ঠনালী ও গ্ল্যান্ডে কিছু একটা রোগ হয়েছিল, তাই কথা বলতে সমস্যা ছিল বলে খুব ফিসফিস করে কথা বলতেন। সবসময় পরিষ্কার পরিপাটি হয়ে সেজে গুজে থাকতেন। আর আমার মতোই তারও চোখের কিছু সমস্যা ছিল, তাই সবসময় রঙিন চশমা পরে থাকতেন। বেশ বেশ, আপনার বাবা আবার ফ্রান্সে ফিরে যাওয়ার পর কি হলো? বাবা ফ্রান্সে চলে যাওয়ার পরই মিস্টার হোসমার এঞ্জেল আবার আমাদের বাড়িতে যাতায়াত শুরু করলেন। তখনই তিনি আমাকে প্রস্তাব দেন বাবা ফিরে আসার আগেই যাতে আমরা বিয়েটা করে নিই। তিনি এতটাই ডেসপারেট হয়ে উঠেছিলেন যে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যাতে আমি চিরজীবন তার অনুগত থাকি। মাকে বিষয়টা জানাতে মা বললেন, মিস্টার হোসমার এঞ্জেল যা করেছেন ঠিক করেছেন। তোমার প্রতি তিনি কতটা আসক্ত ওই ঘটনা থেকেই তা বোঝা যায়। আমার মা প্রথম থেকেই ওনার পক্ষ নিয়ে কথা বলেছেন, এমনকি আমার থেকেও বেশি বিশ্বাস মা ওকে করতেন। এরপর যখন তারা 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের দিন ঠিক করলেন, তখন আমি বাবার কথা জিজ্ঞেস করলাম, কিন্তু দুজনেই বলল বাবার কথা না ভাবতে। বাবা ফিরে এলে নাকি জানিয়ে দিলেই হবে। মাও বলল, বাবা ফিরে এলে আমি নিজে এ বিষয়ে ওনাকে বুঝিয়ে বলবো, কেমন? কিন্তু এই ব্যবস্থাটা আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না। যদিও তিনি আমার থেকে মাত্র কয়েক বছরেরই বড়, তবু এভাবে লুকিয়ে বিয়ে করতে আমার মনটা ঠিক সায় দিচ্ছিল না। আমি বাবাকে ফ্রান্সের অফিসের ঠিকানায় সব জানিয়ে চিঠি লিখলাম, কিন্তু সেই চিঠি ফেরত এলো আমার বিয়ের দিন। তিনি চিঠিটা মিস করলেন? হ্যাঁ, চিঠিটা তার কাছে পৌঁছানোর আগে তিনি ইংল্যান্ডে আসার জন্য বেরিয়ে পড়েছিলেন। খুব দুঃখজনক ব্যাপার। আপনার বিয়ে কবে আর কোথায় ঠিক হয়েছিল? আমার বিয়ে ঠিক হয়েছিল শুক্রবার, কিংস ক্রসের কাছে সেন্ট জেভিয়ার গির্জায়। সমস্ত আয়োজন করা হয়েছিল খুব অনাড়ম্বরভাবেই। ঠিক হয়েছিল গির্জায় বিয়ে হয়ে যাওয়ার পর সেন্ট প্যানক্রাস হোটেলে ব্রেকফাস্ট করা হবে। বিয়ের দিন যথাসময়ে মিস্টার হোসমার একটি ঘোড়ার গাড়ি করে এলেন। আমাকে আর মাকে ওই গাড়িতে তুলে দিয়ে তিনি নিজে অন্য একটা গাড়ি নিয়ে আমাদের পেছন পেছন আসতে লাগলেন। আমরাই আগে চার্চে পৌঁছলাম। আমাদের গাড়ির পেছনেই তার গাড়িটাও এসে দাঁড়ালো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তিনি গাড়ি থেকে না নামাতে গাড়ির চালক গিয়ে দেখেন গাড়ির কোচ খালি, সেখানে কেউ নেই মিস্টার হোমস। কোচম্যান বললেন, এটা কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। পুরো রাস্তায় আমি একবারের জন্য গাড়ি থামাইনি। চলন্ত গাড়ি থেকে তিনি নামলেন কিভাবে?
এই ঘটনা গত শুক্রবারের। তারপর থেকে মিস্টার হোসমার এঞ্জেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি এমন কিছু শুনতেও পায়নি যাতে তিনি কোথায় উধাও হয়ে গেলেন তার ধারণা পাওয়া যায়। বিষয়টা আপনার জন্য খুবই অসম্মানজনক। না না মিস্টার হোমস, আপনি ভুল করছেন। তিনি আমাকে ছেড়ে যাওয়ার মতো মানুষই নন। সেদিন সকাল থেকে তিনি একটাই কথা বলেছেন, যাই ঘটে ঘটে যাক না কেন, তুমি কথা দাও তুমি সারা জীবন আমার প্রতি অনুগত থাকবে। এমনকি যদি অপ্রত্যাশিত কিছু ঘটেও যায়, যদি আমরা সারা জীবনের জন্য আলাদাও হয়ে যাই, তাহলেও কোনো দিন ভুলবে না তুমি সারা জীবন আমার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে কথা দিয়েছ। আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন আজ হোক বা কাল আমি তোমাকে ঠিক বিয়ে করবই। স্বভাবতই বিয়ের দিন সকালে এই ধরনের কথা শুনে আমার খুবই অদ্ভুত লেগেছিল, কিন্তু তারপর থেকে যা যা হলো এখন তো মনে হচ্ছে তার কথাগুলো যথেষ্ট অর্থপূর্ণ ছিল। যথেষ্ট অর্থপূর্ণ বটে। তাহলে আপনার মনে হচ্ছে তার সাথে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটেছে বা তার কোনো বিপদ হয়েছে, তাই তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে তিনি কোনো বিপদের আভাস পেয়েছিলেন, তাই তিনি ওই কথাগুলো আমাকে বলেছিলেন। আর আনফর্চুনেটলি হয়তো সেই বিপদটাকে তিনি আটকাতে পারেননি। কী রকম বিপদ হতে পারে সেই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? নো মিস্টার হোমস, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস। আপনার মা এই ঘটনার পর কি বললেন? মা আর কী বা বলবেন, খুবই রেগে গেলেন। বললেন, এ বিষয়ে আর কোনো দিন কোনো কথা যেন আমি না শুনি। আর আপনার বাবা, তাকে জানিয়েছিলেন সবটা? হ্যাঁ বলেছিলাম। তিনিও আমার মতোই ভেবেছিলেন। বলেছিলেন, তুমি চিন্তা করো না, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে অকারণে চার্চ অবধি টেনে নিয়ে গিয়ে পালিয়ে যাওয়ার মতো কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। তিনি যদি তোমার থেকে টাকা ধার নিতেন বা তোমাকে বিয়ে করে তোমার সম্পত্তি আত্মসাৎ করে পালিয়ে যেতেন, তাহলেও না হয় একটা ব্যাপার ছিল। বিশ্বাস করুন মিস্টার হোসমার কোনো দিন আমার টাকার উপর নজর দেননি, একটা দিনের জন্যেও নয়। তার কি হলো বলতে পারেন? তিনি আমাকে কেন কোনো চিঠি লিখছেন না? এইসব ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি মিস্টার হোমস। সেদিনের পর থেকে এক মুহূর্তের জন্য আমি ঘুমোতে পারিনি। একটা রুমাল বের করে সেটা চাপা দিয়ে মিস মেরি আমাদের সামনেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। হোমস উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনার কেসটা নিচ্ছি এবং এই কেসটার যে মীমাংসা আমি করতে পারবো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কেসের দায়িত্ব এবার আমার উপর ছেড়ে দিন। আপনি আর এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মিস্টার হোসমার এঞ্জেল যেমন আপনার জীবনে আর নেই, তেমনই তাকে আপনার মন থেকে এবং স্মৃতি থেকেও সরিয়ে দিন। এটাই আপনার জন্য ভালো হবে। আমি কি তাকে আর কোনোদিন দেখতে পাবো না? আমার মনে হচ্ছে পাবেন না। সে কোথায় গেল, তার কি হলো, তাও কি কোনোদিন জানতে পারবো না? সেটা আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু আমাকে তার চেহারার একটা নিখুঁত বর্ণনা আর তার লেখা কোনো চিঠি আমাকে দিয়ে যান। গত শনিবার ক্রনিকলে আমি তার নামে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। এই নিন তার কাটিং, এখানেই তার চেহারার বর্ণনা রয়েছে। আর এই নিন তার লেখা 4টে চিঠি। ধন্যবাদ। আপনার ঠিকানা? 31 নম্বর লিওন প্লেস, ক্যাম্বারওয়েল। আপনার বাবার অফিসের ঠিকানা? ফেনচার্চ স্ট্রিটের বিখ্যাত ওয়াইন আমদানিকারক। ওয়েস্ট হাউস এবং মার ব্যাংকের হয়ে তিনি কাজ করেন। ধন্যবাদ। আপনি সমস্ত বিষয়টা বেশ স্পষ্টভাবেই জানিয়েছেন। আপনি কাগজগুলো রেখেছেন। আর হ্যাঁ, আমার দেওয়া উপদেশটা কিন্তু ভুলে যাবেন না। ঘটনাটা ভুলে যান, এর প্রভাব জীবনে পড়তে দেবেন না। থ্যাংক ইউ মিস্টার হোমস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস, বাট আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। I will keep my promise forever. I'll wait for Mr. Hosmer. একটা সহজ সরল মুখ থাকা সত্ত্বেও মেয়েটির দৃঢ় বিশ্বাসের মধ্যে এমন কিছু একটা ছিল
যা তাকে সম্মানের পাত্রী করে তুলেছিল আমার কাছে। তিনি তার হাতের কাগজগুলি টেবিলের উপর রেখে চলে গেলেন এবং যাওয়ার সময় বলে গেলেন, মিস্টার হোমস, আপনি ডাকলেই আমি চলে আসব। যদি কোনো খবর পান প্লিজ লেট মি নো। মিস মেরি সাদারল্যান্ড চলে যাওয়ার পরে হোমস বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। ওর পা দুটো সামনের দিকে ছড়িয়ে রয়েছে, তার দৃষ্টি ছাদের সিলিংয়ের দিকে। তারপর সে আলনা থেকে নামিয়ে আনলো পুরনো এবং তৈলাক্ত মাটির পাইপটা। ওটা ওর কাছে পরামর্শদাতা। পাইপটা ধরিয়ে হোমস আবার চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। পাইপ থেকে বেরিয়ে আসা নীল গাঢ় ধোঁয়া তার মুখের কাছ থেকে উঠে বাতাসে মিলে যেতে শুরু করলো। হোমসের মুখে ধীরে ধীরে দেখা যেতে লাগলো অবসন্নতার ছায়া। ওই অবস্থাতেই সে বলল, মিস মেরি সান্ডারল্যান্ডের চরিত্রটা বেশ ইন্টারেস্টিং। এমনকি তার সমস্যাটাও তার চরিত্রের থেকে বেশি চিত্তাকর্ষক হতে পারেনি। বরং আমার কাছে তার সমস্যাটা নিছক তুচ্ছ বলেই মনে হলো। আমার সূচিপত্রের খাতা দেখলে এই ধরনের কেস তুমি বহু পাবে, যেমন ৭৭-এ অ্যান্ডোভারের কেসটা বা গত বছর হেগের কেসটা। অপরাধের ধরনটা পুরনো, তবে দু একটা নতুন জিনিস আছে বটে, কিন্তু মেয়েটির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার মনে হচ্ছে মেয়েটির মধ্যে তুমি এমন কিছু দেখতে পেয়েছো যা আমি দেখতে পাইনি। দেখতে পাওনি নয়, লক্ষ্য করনি ওয়াটসন। কোন কোন জিনিসগুলো দেখতে হবে সেটা তুমি জানো না। তুমি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে গেছো। আমি আজ পর্যন্ত তোমাকে বোঝাতে পারলাম না যে জামার হাতা, জুতোর ফিতে বা আঙুলের নখের গুরুত্ব কতটা। বেশ, মেয়েটিকে তো এতক্ষণ দেখলে, তো কি কি দেখলে বলো দেখি। আচ্ছা, মেয়েটির মাথায় ছাই রঙের একটা স্ট্র হ্যাট ছিল, তাতে ইট লাল রঙের পালক বসানো, গায়ে একটা কালো রঙের জ্যাকেট, তাতে কালো রঙের পুঁতি সেলাই করা ছিল এবং পাড়গুলোতে কালো ঝালরের কাজ করা। জ্যাকেটের নিচে বাদামি রঙের জামা ছিল, বিশেষভাবে বলতে গেলে কফির থেকেও গাঢ় বাদামি রং, এবং ঘাড়ের কাছে ও হাতায় বেগুনি রঙের মখমলের কাজ। হাতের গ্লাভস ছাই রঙের, সেটা থেকে ডান হাতের প্রথম আঙুলের মাথাটা বেরিয়েছিল। এটা স্বীকার করছি যে তার জুতোর দিকে আমি লক্ষ্য করিনি। কানে গোল ঝোলানো সোনার দুল, তাকে দেখে মনে হচ্ছিল বেশ বিলাসবহুল ও সচ্ছল পরিবারের মহিলা। হোমস হালকা হাতে হাততালি দিতে দিতে বলল, সত্যি ওয়াটসন, দিন দিন তোমার বেশ উন্নতি হচ্ছে। তুমি সত্যিই বেশ সুন্দরভাবে বর্ণনা দিলে। যদিও তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই বাদ দিয়েছ, তবুও পদ্ধতিটা সঠিক ছিল এবং রং লক্ষ্য করার চোখটা বেশ তীক্ষ্ণ হয়েছে তোমার। কোনো কিছুই সাধারণ দৃষ্টি দিয়ে দেখো না বন্ধু, বরং খুঁটিনাটির দিকে নজর দাও। সবসময় আমার প্রথম দৃষ্টি পড়ে মেয়েদের জামার হাতার উপর, আর ছেলেদের বেলায় ট্রাউজারের হাঁটুর দিকে। এটা তুমি লক্ষ্য করেছো যে মেয়েটির জামার হাতায় বেগুনি মখমলের কাপড় ছিল, কিন্তু সেইখানেই কবজির একটু উপরে দুটো দাগ ছিল। সেটা তুমি দেখোনি। টাইপরাইটারে বসে কাজ করলে ঠিক ওই জায়গাতেই দাগ থাকার কথা, তবে সেলাই মেশিনে কাজ করলে ওই ধরনের দাগ দেখা যায়, তবে সেটা বাঁ হাতে আর আরেকটু উপরের দিকে পড়ে। তারপর আমি তার মুখের দিকে তাকালাম। নাকের দুপাশে চশমার দাগ দেখে সাহস করে বলেই ফেললাম যে কম দৃষ্টি আর টাইপরাইটারের কথা, আর তাতেই মেয়েটা চমকে উঠল। আমিও অবাক হয়েছিলাম। কিন্তু বিষয়টা খুবই সহজ। যদিও তোমাদের থেকে আমি বেশি অবাক হয়েছিলাম মেয়েটির জুতোর দিকে লক্ষ্য করে। দেখলাম দুটো জুতো এক রকমের দেখতে হলেও আলাদা। একটা একটু কারুকার্য করা আর একটা সাদাসিধে। তারপর দেখলাম একটা জুতোর 5টার মধ্যে শেষের দুটোয় বোতাম লাগানো, এবং আরেকটা জুতোয় প্রথম, তৃতীয় আর শেষেরটা। যদি দেখা যায় একজন সুসজ্জিত নারী দুটো আলাদা পাটির জুতো পরে বেরিয়েছে, তার উপর সব বোতামও লাগায়নি, তখনই বুঝতে অসুবিধা হয় না যে সে খুব তাড়াতাড়ি করেই বাড়ি থেকে বেরিয়েছে। আমি আমার বন্ধুর তীক্ষ্ণ যুক্তির দ্বারা বরাবরের মতোই গভীর আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলাম,
আর কি কি দেখলে? তুমি লক্ষ্য করেছো যে হাতের গ্লাভসটা ছেঁড়া ছিল তার তর্জনীটা বেরিয়েছিল, কিন্তু তুমি এটা লক্ষ্য করোনি যে সেই তর্জনীতে আর গ্লাভসে কিছু নীল কালি লেগেছিল। সকালে বেরোনোর সময় কোনো চিঠি লেখার ফল। পুরনো দাগ হলে অত স্পষ্ট দাগ হতো না। তাড়াহুড়ো করতে গিয়ে দোয়াতে একটু বেশি চুবিয়ে ফেলেছিলেন হয়তো পেনটা। এগুলো খুবই সহজ ব্যাপার। তো যাই হোক, এবার কাজের কথায় আসা যাক। কাগজে বেরোনো মিস্টার হোসমার এঞ্জেলের বিজ্ঞাপনটা একটু পড়ে শোনাবে পারছেন? আমি ছাপানো কাগজটা তুলে ধরে পড়তে শুরু করলাম। 14 তারিখ সকালে মিস্টার হোসমার অ্যাঞ্জেল নামক এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, মজবুত চেহারা, শ্যামলা বর্ণ, কালো চুল, মাঝখানে সামান্য টাক, মোটা কালো গোঁফ এবং জুলফি, চোখে কালো চশমা, সামান্য নিচু স্বরে কথা বলেন। যখন শেষ দেখা যায় তখন পরনে ছিল সিল্কের পট্টি লাগানো কালো ফ্রক কোট, কালো ওয়েস্ট কোট, গলায় সোনার চেন, ধূসর রঙের ট্রাউজার, গোড়ালিতে ব্রাউন রঙের পট্টি লাগানো বুট জুতো। লেডেনহল স্ট্রিটের একটি অফিসে কাজ করেন। যদি কেউ সন্ধান দিতে হতেই হবে। আমাকে থামিয়ে দিয়ে হোমস চিঠিগুলো হাতে তুলে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে সেগুলো আবার রেখে দিয়ে বলল, চিঠিগুলো খুব সাধারণ, ওখানে মিস্টার হোসমার এঞ্জেলের কোনো বর্ণনা নেই। ওগুলোতে একটাই গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চিঠিগুলো টাইপ করে লেখা। শুধু চিঠি নয়, সইগুলো টাইপ করা। নিচের দিকে দেখো, সুন্দর করে টাইপ করে নাম লেখা। নামের নিচে তারিখ আর লেডেনহল স্ট্রিট ছাড়া কিচ্ছু লেখা নেই। আর এই বিষয়টাকেই আমরা কিন্তু উপসংহার হিসেবে ধরতে পারি। কিরকম? আরে পুরো ঘটনাটার মধ্যে যে ওই একটা জিনিসই সবচেয়ে নিঃসন্দিগ্ধ, সেটা বুঝতে পারছো না? বুঝতে পেরেছি, এটা বলতে পারছি না, এটা ঠিক। মনে হচ্ছে হয়তো কোনো মামলা হলে তার স্বাক্ষর যাতে কোনো কারণে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে না কাজ করে, সেই জন্যই হয়তো টাইপ স্বাক্ষর। না, বিষয়টা সেটা নয়। যাই হোক, আমি দুটো চিঠি লিখব, তাতেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। একটি লন্ডনের একটা ফার্মকে আর একটি মেয়েটার সৎ বাবা মিস্টার উইন্ডি ব্যাংককে। তাকে কাল সন্ধ্যে 6টার সময় এখানে আসার জন্য অনুরোধ করব। যতক্ষণ না চিঠি দুটোর উত্তর আসছে ততক্ষণ আমাদের আর কিচ্ছু করার নেই ডাক্তার। অতএব ততক্ষণ এই সমস্যাটা তোলা থাক। আমার বন্ধুর সূক্ষ্ম চিন্তাশক্তি, যুক্তি ও অনুমানের ক্ষমতার উপর আমার এতটাই বিশ্বাস রয়েছে যে আমার মনে হলো নিশ্চয়ই সে কিছু বুঝতে পেরেছে বলেই এই ধরনের মন্তব্য করেছে। নিশ্চয়ই তার সপক্ষে তার কাছে কোনো জোরালো যুক্তি রয়েছে যা সে এখন বলতে চাইছে না। আমি পুরো জীবনে তাকে মাত্র একবারই হারতে দেখেছি, বোহেমিয়ার রাজার কেসে আইরিন অ্যাডলারের কাছে। কিন্তু যখন আমি দ্য সাইন অফ 4 এবং দ্য স্টাডি ইন স্কারলেটের মতো অদ্ভুত কেসগুলোর কথা ভাবি, তখন আমার মনে হয় সেই সময়ও আমি ভেবেছিলাম যে সেই কেসগুলো সমাধানও করতে পারবে না। হোমসকে তার পাইপের সঙ্গে একা রেখে আমি উঠে পড়লাম, এই আশা নিয়ে যে কাল সন্ধ্যায় আমি আবার যখন এখানে আসব তখন দেখতে পাবো মিস মেরি সাদারল্যান্ডের এই নিখোঁজ বরটিকে খোঁজার সমস্ত ক্লুই শোলক খুঁজে পেয়ে গেছে। পরের দিন এক মুমূর্ষু রোগীকে নিয়ে সারাটা দিন কেটে গেল। অবশেষে সন্ধেবেলা যখন কাজ শেষ করে হোমসের বেকার স্ট্রিটের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম, তখন দেখলাম হোমস তার রোগা লিকলিকে চেহারাটা কুঁকড়ে নিয়ে আরাম কেদারায় চোখ বন্ধ করে শুয়ে আছে। আসার পথে কেবলই মনে হচ্ছিল হয়তো রহস্য সমাধানের চরম মুহূর্তে আমি উপস্থিত থাকতে পারবো না। কিন্তু এখানে পৌঁছে সারা ঘরে টেস্ট টিউব আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ পেয়ে কিছুটা নিশ্চিন্ত হলাম। বুঝলাম হোমস এতক্ষণ রাসায়নিক পরীক্ষা করেই কাটিয়েছে। আমি ঘরে ঢুকতেই প্রশ্ন করলাম, কি সমাধান হলো? বাইসালফেট অফ বারাইটার। না না, আমি কালকের কেসটার কথা বলছি। ওহ, ওইটা। আমি ভাবলাম তুমি সল্টের কথা বলছো। আরে আমি তো কালকেই বলেছিলাম ওতে কোনো রহস্যই নেই। তবে কি বলো তো ওয়াটসন, এই সব শয়তানদের ধরার জন্য আমাদের দেশে কোনো আইন নেই। কে তিনি? মিস সাদারল্যান্ডকে ছেড়ে চলেই বা গেলেন কেন? প্রশ্নটা করার পর এক মুহূর্তও কাটেনি। হোমস উত্তর দেওয়ার আগেই আমরা সিঁড়িতে একটি পায়ের শব্দ শুনতে পেলাম এবং তার কিছুক্ষণ পরে দরজায় টোকা পড়ল। হোমস বলল,
মিস মেরি সান্ডারল্যান্ডের সৎ বাবা। তিনি আমার চিঠির উত্তরে জানিয়েছিলেন যে তিনি আজকে সন্ধ্যে 6টার সময় এখানে উপস্থিত হবেন। আসুন। দরজা খুলে ঘরে এলেন একজন শক্তপোক্ত চেহারার মাঝারি উচ্চতার ভদ্রলোক। দাড়ি গোঁফ কামানো, শ্যামলা বর্ণ, শান্ত অথচ তীক্ষ্ণ চোখের দৃষ্টি। বয়স সম্ভবত 30-এর কাছাকাছি। তিনি ঘরে ঢুকেই আমাদের দুজনের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে টুপিটা খুলে রেখে সামনের চেয়ারে বসলেন। হোমস বলল, গুড ইভিনিং মিস্টার জেমস উইন্ডিব্যাঙ্ক। 6টার সময় এখানে আসবেন জানিয়ে লেখা চিঠিটা নিশ্চয়ই আপনারই। হ্যাঁ, ক্ষমা করবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। বুঝতেই তো পারছেন আমাকে অন্যের হয়ে কাজ করতে হয়। আমি আরেকবার ক্ষমা চাইছি মিস সাদারল্যান্ড, আপনাকে এই সামান্য বিষয়ে অযথা বিরক্ত করেছেন। আমার মনে হয় এসব পারিবারিক বিষয়ে জানাজানি না হওয়াই ভালো। সেখানে আসুক এটা আমার ইচ্ছে ছিল না। আপনি হয়তো দেখেছেন মেয়েটা খুবই আবেগপ্রবণ ও উত্তেজিত চরিত্রের। কোনো কিছু করবে ঠিক করলে তাকে ঠেকানো খুবই কঠিন ব্যাপার। অবশ্য আপনি তো পুলিশের লোক নন, আপনাকে তো নিয়ে ভয় নেই। অকারণ কিছু অর্থ ব্যয়। আচ্ছা, মিস্টার হোসমার অ্যাঞ্জেলকে খুঁজে পাওয়া তো অসম্ভব। আমার কিন্তু উল্টোটাই মনে হয় মিস্টার উইন্ডিব্যাঙ্ক। আমার মনে হয় আমি মিস্টার হোসমার এঞ্জেলসকে খুঁজে বের করতে পারবো। মিস্টার উইন্ডিব্যাঙ্ক চমকে উঠলেন, কিছুটা আমতা আমতা করে বললেন, আপনার কথা শুনে খুশি হলাম। ব্যাপারটা খুবই আশ্চর্যের যে একটি টাইপরাইটারেরও একজন মানুষের হাতের লেখার মতোই স্বতন্ত্রতা রয়েছে। নতুন না হলে দুটো টাইপরাইটারের লেখা কোনোভাবেই এক হয় না। অক্ষরের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। আপনার পাঠানো এই চিঠিটাতে ই অক্ষরটা একটু অস্পষ্ট এবং আর অক্ষরটার লেজের দিকে একটু ভাঙা। এছাড়াও আরো 14টি এইরকম বৈশিষ্ট্য রয়েছে এই চিঠিতে। আমাদের অতিথি উজ্জ্বল দৃষ্টিতে হোমসের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মেশিনটা একটু পুরনো হয়ে গেছে, তাই অফিসের সমস্ত চিঠি ওই টাইপরাইটারই লেখা হয়। আমি টাইপরাইটার এবং তার মাধ্যমে ঘটে যাওয়া অপরাধ নিয়ে খুব শীঘ্রই একটা বই লিখব ভাবছি। যাই হোক মিস্টার উইন্ডিব্যাঙ্ক, এবার আপনাকে কিছু ইন্টারেস্টিং কথা বলবো। নিখোঁজ মিস্টার হোসমার এঞ্জেলের লেখা 4টি চিঠি আমার কাছে রয়েছে। সেগুলো সবকটাই টাইপরাইটারে টাইপ করা, আর সেগুলোতেও ই অক্ষরটা একটু অস্পষ্ট এবং আর অক্ষরটা লেজের দিকে একটু ভাঙা। এবং আপনি যদি আমার এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে 14টি বৈশিষ্ট্যের কথা আমি বলছিলাম তার সবকটাই আপনি পাবেন। কথাটা শোনার সাথে সাথে মিস্টার উইন্ডিব্যাঙ্ক চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, আপনার এই অবান্তর কথা শোনার মতো সময় আমার কাছে নেই মিস্টার হোমস। যদি লোকটাকে ধরতে পারেন তখন আমায় খবর দেবেন। হোমস উঠে গিয়ে দরজাটা বন্ধ করে তাতে চাবি লাগিয়ে দিয়ে বলল, অবশ্যই, আপনাকে আমি এখনই জানাচ্ছি যে আমি তাকে ধরে ফেলেছি। কি? কোথায়? মিস্টার উইন্ডিব্যাঙ্ক কলে পড়া ইঁদুরের মতো চোখে হোমসের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন। তার মুখ মুহূর্তের মধ্যে সাদা ফ্যাকাশে হয়ে উঠল। হোমস শান্তভাবে বলল, আপনার কাছে পালানোর মতো কোনো পথ নেই মিস্টার উইন্ডিব্যাঙ্ক। চুপ করে শান্ত হয়ে বসুন, সব বলছি। তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। তিনি মাথায় হাত দিয়ে বললেন, এ ব্যাপারে তো কোনো আইনি শাস্তি হয় না। আমারও তাই ধারণা, কিন্তু হলে না খুব খুশি হতাম, বিশ্বাস করুন। কিন্তু এইরকম স্বার্থপর হৃদয়হীনের মতো খেলা আমি এর আগে কাউকে খেলতে দেখিনি মিস্টার উইন্ডিব্যাঙ্ক। এবার আমি আপনাকে একটা গল্প বলবো। যদি কোথাও ভুল বলে থাকি তো শুধরে দেবেন। আমাদের অতিথি মাথা নিচু করে জড়সড় হয়ে চেয়ারে চুপ করে বসে রইলেন। ম্যান্টেল পিসের কোণায় পা দুটো রেখে পিছনে হেলান দিয়ে পকেটে হাত ঢুকিয়ে হোমস এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে আমাদের নয়, নিজের সাথেই কথা বলছে। একজন লোক শুধুমাত্র টাকার লোভে তার থেকে বয়সে অনেক বড় এক মহিলাকে বিয়ে করলো এবং সে বুঝতে পারলো যে তাদের মেয়েটি যতক্ষণ তাদের সঙ্গে আছে ততক্ষণ নিশ্চিন্তে সেই সব টাকা ভোগ করতে পারবে। মেয়েটি ভালো, সৎ, সাথে তার স্বভাব বন্ধুত্বপূর্ণ ও স্নেহময়, এবং তার বেশ বড় অঙ্কের বাঁধা ধরা আয় রয়েছে। ফলে সে যে বেশি দিন অবিবাহিত থাকবে না
সেটা বুঝতে খুব বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু মেয়েটির বিয়ে হওয়া মানে তাদের মতো অবস্থাপন্ন মানুষের ক্ষেত্রে অত বেশি পরিমাণ টাকা হারানো, অর্থাৎ বেশ বড় ক্ষতির সম্মুখীন হওয়া। সেই ক্ষতি আটকাতে মেয়েটি সৎবাবা কি করল? মেয়েটিকে বিভিন্ন ছল করে বাড়িতে আটকে রাখল, যাতে সে সমবয়সী কোনো পুরুষের সঙ্গে মেলামেশা না করতে পারে। কিন্তু কয়েকদিনের মধ্যেই মেয়েটি অধৈর্য হয়ে প্রতিবাদী হয়ে উঠল। ফলে তার সৎ বাবা বুঝতে পারল এইভাবে খুব বেশি দিন মেয়েটিকে সে বাড়িতে আটকে রাখতে পারবে না। তখন তার চালাক সৎ বাবা খুবই নির্মম একটা ফন্দি আঁটল। তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ছদ্মবেশ ধারণ করল, তার তীক্ষ্ণ চোখগুলোকে রঙিন চশমা দিয়ে আড়াল করল, মুখে নকল গোঁফ ও দাড়ির মাধ্যমে মুখোশ টানলেন, আর কণ্ঠস্বরকে ফিসফিসে ভাঙা কণ্ঠস্বরের আড়ালে ঢেকে ফেললেন এবং মেয়েটির ক্ষীণ দৃষ্টিশক্তির সুযোগ নিয়ে মিস্টার হোসমার এঞ্জেল সেজে নিজেই মেয়েটির সঙ্গে প্রেম করতে শুরু করলেন। বিষয়টা প্রথমে নিছক একটা মজা ছিল। আমাদের আগন্তুক আর্তনাদ করে উঠল। আমরা প্রথমে ভাবতেও পারিনি ও এতটা অভিভূত হয়ে পড়বে। না পারাটাই উচিত। মেয়েটি সত্যি সত্যি অভিভূত হয়ে পড়েছিল। সে মনে মনে সত্যি বিশ্বাস করেছিল যে তার সৎ বাবা ফ্রান্সে গেছে ব্যবসার কাজে, তাই কোনো রকম সন্দেহ তার মনে আসেনি। একজন পুরুষের মনোযোগ আকৃষ্ট করতে পেরে মেয়েটি বেশ খুশি হয়েছিল, আর তার সেই মনোভাবকে আরও বাড়িয়ে তুলেছিল লোকটির ব্যাপারে তার মায়ের প্রশংসা। তারপর মিস্টার হোসমার এঞ্জেল ফোন করা শুরু করলেন। আসলে বিষয়টাকে বাস্তবতার রূপ দেওয়ার জন্য যতদূর সম্ভব সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। তারপর ধীরে ধীরে দেখা করা, বিয়ের প্রস্তাব চলতে থাকলো, যাতে মেয়েটির মনোযোগ অন্য কোনো পুরুষের দিকে না যায়। কিন্তু এই ছলনা তো বেশি দিন চালানো যাবে না। মিথ্যে মিথ্যে ব্যবসার কাজে কতবারই বা ফ্রান্সে যাওয়া যায়। কিন্তু এমন কিছু তো একটা করতে হবে যাতে মেয়েটির মনে মিস্টার হোসমার এঞ্জেলের প্রতি একটা স্থায়ী প্রভাব থাকে, এবং বেশ কয়েক বছর যাতে নতুন কোনো পুরুষ তার প্রেমিক না হয়ে উঠতে পারে। ঠিক সেই কারণেই টেস্টামেন্টে হাত রেখে শপথ গ্রহণ করানো এবং বিয়ের দিন সকালে অজানা বিপদের উল্লেখ। আসলে মেয়েটি সৎ বাবা চেয়েছিল মেয়েটি মিস্টার হোসমার এঞ্জেলের প্রতি এতটাই অনুরক্ত থাকুক যে আগামী 10 বছর অন্য কোনো পুরুষ তার মনে জায়গা করে নিতে না পারে। তাই সে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে চার্চের দরজা অবধি নিয়ে গেল, কিন্তু তারপর হাট তো যাওয়া যায় না। তাই সে এক অতি পুরনো কায়দা অনুসরণ করল। গাড়ির একটা দরজা দিয়ে ঢুকে আর একটা দরজা দিয়ে বেরিয়ে গেল, এবং তারপর সুযোগ বুঝে গা ঢাকা দিল। ঘটনা কিছুটা এরকমই তো ঘটেছিল, তাই না মিস্টার উইন্ডি ব্যাংক? এতক্ষণ সমস্ত কথা শুনতে শুনতে আমাদের আগন্তুক একটু যেন সাহস ফিরে পেয়েছে। ফ্যাকাশে মুখে একটা অবজ্ঞার হাসি নিয়ে সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, হতেও পারে, নাও হতে পারে। মিস্টার হোমস, আপনার বুদ্ধি যখন এতই তীক্ষ্ণ, তখন নিশ্চয়ই আপনার জানা উচিত এই মুহূর্তে আপনি আইন ভঙ্গ করছেন, আমি নই। আমি আইনের চোখে কোনো অপরাধ করিনি, কিন্তু আপনি দরজা লক করে লাঞ্ছনা ও অবৈধ বাধা হিসেবে এই মুহূর্তে আইনের চোখে অপরাধ করছেন। উঠে গিয়ে চাবি দিয়ে দরজা খুলে দিয়ে দরজার সামনে দাঁড়িয়েই হোমস বলল, ঠিকই বলেছেন আপনি। আইনের চোখে আপনি কোনো অপরাধ করেননি, কিন্তু আপনি যা করেছেন সেটা শাস্তি পাওয়ার মতোই একটা জঘন্য অপরাধ। মেয়েটির যদি কোনো ভাই বা বন্ধু থাকতো না, তবে তার উচিত ছিল আপনাকে চাবুক মারা। হোমসের কথা শুনে লোকটির মুখে ফুটে ওঠা তাচ্ছিল্যের হাসি দেখে হোমসের চোখ যেন জ্বলে উঠল। সে বলল, যদিও আমার ক্লায়েন্টের প্রতি এটা আমার কর্তব্য নয়, তবুও আমার হাতের কাছেই যখন একটা ভালো মানের চাবুক রয়েছে, তখন আমি নিজেকে মেয়েটির ভাই হিসেবে ভাবতেই। বলতে বলতে হোমস চাবুকটির দিকে দুপা এগিয়ে গেল, কিন্তু তার নাগাল পাওয়ার আগেই ঘরের ভেতর একটা ঝড় উঠল। তারপর সিঁড়িতে ধূপধাপ পায়ের শব্দ শোনা গেল, তারপর নিচের দরজা খোলার শব্দ পাওয়া গেল। আমরা জানলা দিয়ে দেখতে পেলাম মিস্টার জেমস উইন্ডি ব্যাংক প্রাণপণে ছুটে পালাচ্ছেন। হোমস আবার চেয়ারে বসে হাসতে হাসতে বলল, বেটা ঠান্ডা মাথার খুন। এইরকমই একের পর এক অপরাধ করতে করতে একদিনও এমন একটা অপরাধ করবে
যে একমাত্র ফাঁসি কাঠ হবে ওর গন্তব্য। মামলাটি কিন্তু সম্পূর্ণরূপে আগ্রহহীন নয়। তোমার সমস্ত যুক্তিগুলো কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারিনি হোমস, আমি বলে উঠলাম। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল মিস্টার হোসমার এঞ্জেলের এই রহস্যময় গতিবিধির পিছনে কিছু একটা উদ্দেশ্য আছে, এবং পুরো ঘটনা বিচার করে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন মেয়েটির সৎ বাবা। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো দুজন মানুষকে কখনোই একসাথে দেখা যায়নি। একজন চলে গেছেন, তখনই আর একজন উপস্থিত হয়েছেন। গোঁফ, দাড়ি, রঙিন চশমা এবং ফিসফিসে গলার স্বর সমস্তই যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সবকটাই ছদ্মবেশের পরিচয় দেয়। প্রথম থেকেই আমার সন্দেহ ছিল, আর সেটা আরো জোরালো হয়ে উঠল চিঠির টাইপ করা স্বাক্ষর দেখে। এটার থেকে খুবই ক্লিয়ার ব্যক্তিটি এমন কেউ যার হাতের লেখার কণা মাত্র দেখলেও মেয়েটি চিনে ফেলতে পারে। তাই সেই টাইপ করা স্বাক্ষর এই সমস্ত ঘটনা ও আরো কিছু ছোটখাটো বিষয় মিলিয়ে এই বিষয়টাই তুলে ধরছে যা আমি এতক্ষণ বললাম। কিন্তু তুমি সেগুলো যাচাই করলে কি করে? একবার লোকটাকে সেটা ধরে ফেলতে পারলে প্রমাণ জোগাড় করা খুবই সোজা। যে ফার্মে মিস্টার হোসমার এঞ্জেল কাজ করতেন বলে জানিয়েছেন সেটা আমার পরিচিত। ছাপানো বিবরণ থেকে আমি ছদ্মবেশের উপকরণগুলো যেমন রঙিন চশমা, গোঁফ, দাড়ি বাদ দিয়ে বাকি বিবরণ লিখে আমি সেই ফার্মে একটা চিঠি লিখে জানতে চাইলাম এই রকম কোনো ব্যক্তি ওদের এখানে কাজ করে কিনা। তারপর টাইপরাইটারের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে আমি সেই লোকটিকে এখানে আসার জন্য অনুরোধ জানালাম। টাইপ করা চিঠিতেই উত্তর এলো। সেই চিঠিতে একই রকম ত্রুটি দেখতে পেলাম। ফার্ম থেকেও চিঠির উত্তর পেলাম। তারা জানালো আমার বিবরণ তাদের কর্মচারী মিস্টার জেমস উইন্ডি ব্যাংকের সাথে হুবহু মিলে যায়। ব্যাস হয়ে গেল। আর মিস সাদারল্যান্ড? আমি তাকে সব বললেও সে আমার কথা বিশ্বাস করবে না। বাঘের কাছ থেকে তার বাচ্চাকেও ছিনিয়ে নেওয়া হয়তো সহজ, কিন্তু একজন মহিলার মন থেকে তার প্রিয় মানুষের জন্য ভালোবাসা কেড়ে নেওয়া অসম্ভব। হাফিজ বা হোরাসের বাণী যেরকম অর্থপূর্ণ, তেমনি পার্থিব জ্ঞানে পরিপূর্ণ। এতক্ষণ কথকতার গল্পের আসরে আপনি শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস অ্যাডভেঞ্চার কাহিনী ছদ্মবেশের আড়ালে। গল্প পাঠ তথা ওয়াটসন এবং আরও বিশেষ কিছু চরিত্রে ছিলাম আমি সায়ন্তন। শার্লক হোমসের ভূমিকায় ছিল রক্তিম, মেরি সাদারল্যান্ডের ভূমিকায় ছিল উর্না এবং মায়ের ভূমিকায় ছিল তৃষা। গল্পের ভাষান্তর ও অডিও রূপান্তরে ছিল দিশানি। শব্দ সংযোজনে ছিল ঝিনুক। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম কথকতা। প্রচ্ছদ নির্মাণে ছিল SD গ্রাফিক্স। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিতে পারেন একটু উৎসাহ দেওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আরও একটি বিশেষ গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।